আমি একটু ওয়েট করতেছি। সবাই দ্রুত একটু জয়েন করো। আজকে হচ্ছে আমাদের বায়োলজি ক্লাস হবে। সবাই একটু কমেন্টস করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ভিডিওটা দেখা যাচ্ছে কিনা। আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা আর ভিডিওটা ক্লিয়ার কিনা, এটা একটু আমাকে কনফার্ম করো। সাউন্ড কি শোনা যাচ্ছে না? সাউন্ড কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্টস করো তো। কেউ বলতেছো যে শোনা যাচ্ছে না, এখন শোনা যাচ্ছে কিনা আমাকে একটু বলো। সাউন্ড শোনা যাচ্ছে, ওকে জি। যাচ্ছে। সব ঠিক আছে, ওকে, ধন্যবাদ। স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং থেকে আজকে তোমাদের স্পেশাল বায়োলজি ক্লাস হবে। তোমরা একটু লাইভটাকে শেয়ার করে দিবা, হ্যাঁ। লাইভটাকে শেয়ার করে দিবা, আর কে কোন জেলা থেকে এই লাইভটা ক্লাস করতেছো আমাকে একটু কমেন্টস করে জানাবা। আমি এখনই আমাদের ক্লাস শুরু করে দিব। কে কোথা থেকে জয়েন করছো, লাইভটা করতেছো, সেটা একটু কমেন্টস করবা। আর সবাই একটু কাইন্ডলি তোমাদের টাইমলাইনে লাইভটা শেয়ার করে দিবা। স্বপ্নপূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং তোমাদের জন্য ফ্রি ক্লাস করিয়ে যাচ্ছে অনেক দিন ধরেই। সেই পরিপ্রেক্ষিতে আজকে তোমাদের বায়োলজি ক্লাস হবে। তো যেহেতু এই ক্লাসগুলো ফ্রি হচ্ছে, তোমাদের থেকে আমরা কয়েকটা জিনিসই চাবো, সেটা তোমাদের রেসপন্সটা খুবই আশা করতেছি আমরা, যে তোমরা সবাই ক্লাসগুলো করবা, প্লাস ক্লাসগুলো শেয়ার করে দিবা, যাতে এই ফ্রি ক্লাসগুলো সবাই করার। ওকে, নরসিংদী থেকে, যশোর, খুলনা থেকে, বগুড়া থেকে, চট্টগ্রাম থেকে, ওকে, অনেকেই জয়েন করে ফেলছো, 100 জনের মতো। আমি আজকের ক্লাসটা শুরু করে দিচ্ছি। সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, আর সামনে খাতা প্লাস বোটানি বইটা সামনে রাখবা। আজকে বোটানি বইয়ের প্রথম অধ্যায়টা আমি আলোচনা করব। আর আমার পরিচয়টা দিয়ে নিই, আমি কাউসার আহমেদ, পড়াশোনা করতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ডিপার্টমেন্ট অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। আর আমি তোমাদের সাথে বায়োলজি ক্লাসগুলো নিব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা ভিডিও যদি ক্লিয়ার না দেখা যায় বা না শোনা যায়, একটু কমেন্টসে জানাবা। আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। যে কোনো প্রশ্ন কমেন্টস করে জানাবা, আমি কমেন্টস গুলো পড়ার ট্রাই করব। দেখো, প্রথম অধ্যায় আমাদের বোটানির প্রথম অধ্যায় কোষ ও কোষের গঠন। তোমরা যারা এবার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের এই বায়োলজিটা প্রত্যেকটা ইউনিভার্সিটি ক্ষেত্রেই লাগবে। যেমন ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে বায়োলজি লাগবে, দেন সকল ইউনিভার্সিটির ক্ষেত্রেই তোমার এই বায়োলজিটা অবশ্যই তোমাকে অ্যান্সার করা লাগবে। বিশেষ করে বায়োলজিক্যাল অনুষদ, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে দেখা যায় একটা অনুষদ থাকে, সেটাকে আমরা বলি বায়োলজিক্যাল অনুষদ। ওইটাতে দেখা যায় আসলে বায়োলজি কেমিস্ট্রি দিয়েই পুরা তারা ভর্তি প্রক্রিয়াটা পরিচালনা করে। সেক্ষেত্রে বায়োলজিটা ওইদিকে টপ প্রায়োরিটিতে থাকে। আর যারা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি মেডিকেল পরীক্ষা দিচ্ছ, তারা তো জানোই এটা অবশ্যই তোমাদের খুবই খুবই ভাইটাল একটা তোমার বিষয়। আর জাহাঙ্গীরনগর ডি ইউনিট বলো বা অন্যান্য ইউনিভার্সিটির যে বায়োলজিক্যাল অনুষদগুলো আছে, সবগুলাইতেই আমাদের এই বায়োলজিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, দেখো,
সাউন্ড প্রবলেম, এখন শোনা যাচ্ছে কিনা আমাকে একটু বলো তো। এখনো কি প্রবলেম করতেছে সাউন্ড? এখন সাউন্ড ক্লিয়ার কিনা কেউ কমেন্টস করে জানাও তোমাকে। এখন সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু কমেন্টস করো। ক্লিয়ার ভাইয়া, ওকে, হচ্ছে আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। প্রথমে দেখো আমরা হচ্ছে কোষ ও কোষের গঠন নিয়ে আলোচনা করব। শুরুতেই হচ্ছে আমাকে কোষ সম্পর্কিত কিছু কথা জানতেই হবে। ওকে, একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে কোষ ও কোষের গঠনের প্রথমে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে কোষ সম্পর্কিত কতগুলো কথা। দেখো, তোমার যেটা মনে রাখতে হবে, কোষ সম্পর্কিত সর্বপ্রথম ধারণা কে প্রদান করেন? তুমি ভালো করেই জানো, সেটা হচ্ছে রবার্ট হুক। এই বিজ্ঞানীটা সর্বপ্রথম কোষ সম্পর্কিত আমাদের ধারণা প্রদান করেন। আর আরেকটা জিনিস মনে রাখবা, তাকে হচ্ছে মৃত কোষের আবিষ্কারক বলা হয়, মৃত কোষের আবিষ্কারক। সে কিন্তু পুরা কোষটা দেখতে পায় নাই, সে শুধুমাত্র কোষ প্রাচীরটা পর্যবেক্ষণ করেন। আর তুমি জানো কোষ প্রাচীর হচ্ছে একটা জড় বস্তু বা মৃত অংশ, যার কারণে তাকে বলা হয় মৃত কোষের আবিষ্কারক। এখন তোমাকে যদি কোশ্চেন করে যে জীবিত কোষকে পর্যবেক্ষণ করেন, তাহলে অ্যান্সারটা কি হবে ভাইয়া? অ্যান্সারটা হবে হচ্ছে লিউয়ান হুক। লিউয়ান হুক। তার মানে হচ্ছে মৃত কোষের আবিষ্কারক হচ্ছে রবার্ট হুক, আর জীবিত কোষের আবিষ্কারক হচ্ছে লিউয়ান হুক। এই দুইটা কথা মাথায় রাখবা। তারপরে প্রথম পেজ থেকে তোমাকে যে ইনফরমেশন গুলো পড়তে হবে সেটা হচ্ছে সবচেয়ে বড় কোষ কোনটি। তোমরা জানো সবচেয়ে বড় কোষ বলি আমরা হচ্ছে ওট পাখির ডিমকে। এখন মানুষের ক্ষেত্রে যদি কোশ্চেনটা আসে যে মানুষের ক্ষেত্রে সবচেয়ে বড় কোষ কোনটি, সেটা একটু মাথায় রাখবা। মানুষের ক্ষেত্রে সবচেয়ে বড় কোষ হচ্ছে নিউরন সেল, যেটা কিনা 1.37 মিটার লম্বা। আর যদি কোশ্চেন করে যে রিলেটেড যে সবচেয়ে ছোট কোষ কোনটি, সেটাও একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমাকে আমরা বলতেছি সবচেয়ে ছোট কোষ। তো প্রথম পেজ থেকে মূলত হচ্ছে তোমাকে এই ইনফরমেশন গুলোই জানতে হবে, যে সবচেয়ে বড় কোষ কোনটা, মানুষের ক্ষেত্রে বড় কোষ কোনটা, তারপর হচ্ছে ছোট কোষ কোনটা। এই 3-4টা ইনফরমেশন পড়লেই তোমাকে হয়ে যাবে। তারপরে একটু খেয়াল করো, সেটা হচ্ছে দ্বিতীয় পেজ, বোটানির প্রথম অধ্যায়ের দ্বিতীয় পেজ থেকে একটা কথা আছে, সেটা হচ্ছে কোষ তত্ত্ব। এই কোষ তত্ত্ব থেকে লিখিততে কোশ্চেন আসবে। তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে কিন্তু লিখিততে এবার 50 মার্কস। তো দেখো 100 মার্কসের পরীক্ষা হবে, এর মধ্যে লিখিতই 50 মার্কস, আর হচ্ছে 30 থাকবে এমসিকিউ থেকে। তো এই লিখিত থেকে কোশ্চেন আসবে যে কোষ তত্ত্বের 4টা নীতি বর্ণনা করো। তো তোমরা বই থেকে দেখবা যে কোষ তত্ত্বের 4টা নীতি আছে, ওই 4টা নীতি লিখিতর জন্য একটু পড়ে নিবা। লিখিত থেকে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে কোষ তথ্য থেকে কোশ্চেন আসতে পারে। তো কোষ সম্পর্কিত এই ইনফরমেশন গুলো জানার পর তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কোষ প্রাচীর। দেখো, একটা নর্মাল উদ্ভিদ কোষের ক্ষেত্রে সবার বাইরে থাকে কোষ প্রাচীর, তার ভিতরে কোষ ঝিল্লি, তার ভিতরে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের বাইরে থাকে হচ্ছে সাইটোপ্লাজম। এটাকে আমরা বলতেছি কোষ প্রাচীর। তার ভিতরে হচ্ছে কোষ ঝিল্লি, তার ভিতরে হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজমের ভিতরে হচ্ছে নিউক্লিয়াসের বাইরে কোষ ঝিল্লির ভিতরের অংশটাকে আমরা বলতেছি সাইটোপ্লাজম। তো আমরা হচ্ছে এগুলা বাইরে থেকে ভিতরে আস্তে আস্তে আলোচনা করব। সবার বাইরে যে অংশটা থাকে সেটা হচ্ছে কোষ প্রাচীর। তো প্রথমেই দেখো, এই কোষ প্রাচীর থেকে তোমাকে কি কি জানা লাগবে। দেখো, আমি একটা নর্মাল চিত্র আঁকি।
দেখো কোষ প্রাচীরের মূলত তিনটা অংশ থাকে। প্রথম অংশটাকে আমরা বলি মধ্যপর্দা, তারপরের অংশটাকে আমরা বলি প্রাথমিক প্রাচীর, তারপরের অংশটাকে আমরা বলি সেকেন্ডারি প্রাচীর। এই তিনটা অংশ নিয়ে হচ্ছে আমাদের কোষ প্রাচীরটা। এখন এই তিনটা অংশ থেকে আমাদের কি পড়া লাগবে সেটা একটু খেয়াল করো। প্রথমেই হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দাটার থেকে তিনটা ইনফরমেশন মনে রাখবা, সেটা হচ্ছে মধ্যপর্দা হচ্ছে দুইটা কোষের সাধারণ পর্দা। সাধারণ পর্দা বলতে আমরা কি বুঝাচ্ছি একটু খেয়াল করো। এইটা একটা কোষ, নিচে আরেকটা কোষ, এই দুইটা কোষের মধ্যে এই পর্দাটা কিন্তু কমন, দুইটা কোষের মধ্যেই থাকতেছে, যার কারণে তাকে বলা হয় হচ্ছে সাধারণ পর্দা। আর আরেকটা কথা মনে রাখবা, এই মধ্যপর্দাটা কোষ বিভাজনের কোন পর্যায়ে সৃষ্টি হয়? অ্যান্সার হবে হচ্ছে টেলোফেজ পর্যায়ে। তারপরে আরেকটা কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটিতে বিগত সালে আসছিল যে মধ্যপর্দায় অধিক পরিমাণে কোনটি থাকে? অ্যান্সার হবে হচ্ছে পেকটিক অ্যাসিড। সো প্রথম কোষ প্রাচীরের প্রথম পয়েন্ট মধ্যপর্দা। ওই মধ্যপর্দা থেকে তুমি তিনটা ইনফরমেশন মনে রাখবা। এটা হচ্ছে দুইটা কোষের সাধারণ পর্দা, এটা মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে সৃষ্টি হয়, আর এইটার মধ্যে অধিক পরিমাণে থাকে হচ্ছে পেকটিক অ্যাসিড। তারপরে একটু খেয়াল করো, মধ্যপর্দার অন্ততলে এক স্তর বিশিষ্ট অংশটাকে আমি বলি প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর থেকেও তিনটা ইনফরমেশন মনে রাখতে হয়, যেটা হচ্ছে এক স্তর বিশিষ্ট, এটার পুরুত্ব হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার, আর এটা কি দ্বারা গঠিত? সেলুলোজ, হেমিসেলুলোজ, আর হচ্ছে গ্লাইকোপ্রোটিন। দেখো কোষ প্রাচীরের তিনটা পয়েন্টের প্রত্যেকটারই আবার তিনটা করে ইনফরমেশন জানা লাগে। দেখো মধ্যপর্দা থেকে তিনটা ইনফরমেশন, প্রাথমিক প্রাচীর থেকে তিনটা ইনফরমেশন। তারপরে দেখো প্রাথমিক প্রাচীরের নিচে 3 স্তর বিশিষ্ট যে অংশটা থাকে সেটাকে আমরা বলতেছি সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীরেও তিনটা ইনফরমেশন মনে রাখবা। এটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট, এটার পুরুত্বটা অবশ্যই একটু বেশি হবে, 5 থেকে 10 মাইক্রোমিটার, আর এটার মধ্যে থাকবে হচ্ছে লিগনিন আর হচ্ছে সুভেরিন। এই তিনটা অংশের তিনটা ইনফরমেশন গুলো পড়লেই তোমার হয়ে যাচ্ছে। এই কোষ প্রাচীর থেকে, এই গঠন থেকে আর কিছু পড়ার দরকার নাই, যে মধ্যপর্দার মধ্যে কি কি থাকে, প্রাথমিক প্রাচীর মধ্যে কি কি থাকে, সেকেন্ডারি প্রাচীর মধ্যে কি কি থাকে। আর আরেকটা কথা অনেক ইম্পর্টেন্ট মনে রাখবা, সেকেন্ডারি প্রাচীর থাকে না কাদের মধ্যে? তোমাকে যদি বলে সেকেন্ডারি প্রাচীর থাকে না কাদের মধ্যে, অ্যান্সার হবে হচ্ছে বাজক কোষ আর হচ্ছে বিপাক কোষ। এই দুইটা কোষের মধ্যে সেকেন্ডারি প্রাচীর থাকে না। তো থাকে না কেন এটা তোমরা ইজিলি মনে রাখতে পারবা। দেখো যেই কোষগুলা বেশি বেশি কাজ করতে হয়, তাদের মধ্যে যদি অনেকগুলা লেয়ার থাকে, সেই কোষগুলা কিন্তু বেশি বেশি কাজ করতে পারবে না। যেমন দেখো বাজক কোষ, তুমি জানো বাজক কোষ হচ্ছে অতিমাত্রায় বিভাজিত হয়। আবার বিপাক কোষ সেটা কি? সেটা হচ্ছে আমাদের দেহের মধ্যে বা উদ্ভিদ দেহের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়াগুলো হচ্ছে, সেই বিক্রিয়াগুলো যেই কোষের মধ্যে হচ্ছে, সেই কোষগুলাকে আমরা বলতেছি বিপাক কোষ। তার মানে এই দুইটা কোষকে অধিক মাত্রায় কাজ করা লাগে, আর যেই কোষকে বেশি কাজ করা লাগে তার মধ্যে যদি অনেকগুলা প্রাচীর থাকে, তাহলে সে বেশি কাজ করতে পারে না, যার কারণে এই দুইটা কোষের মধ্যে সেকেন্ডারি প্রাচীর থাকে না। তো এই কোষ প্রাচীর থেকে, কোষ প্রাচীরের ভৌত গঠন থেকে এই তিনটা জিনিস তুমি পড়বা, আর প্রত্যেকটার এই তিনটা করে ইনফরমেশন পড়বা। দ্যাটস এনাফ। ওকে, তারপর একটু খেয়াল করি, এটা ছিল তার ভৌত গঠন। কোষ প্রাচীরের আরেকটা গঠন আছে যেটাকে আমরা বলতেছি সূক্ষ্ম গঠন। এটা অনেক ইম্পর্টেন্ট, একটু খেয়াল রাখো এটা কিভাবে পড়তে হবে। সূক্ষ্ম গঠনের মধ্যে প্রথমেই জানি আমরা কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। সেলুলোজ থেকে আমরা পাই সেলুলোজ চেইন।
সেলুলোজ চেইন থেকে তৈরি হয় হচ্ছে মাইসেলি, মাইসেলি থেকে পাওয়া যায় হচ্ছে মাইক্রোফাইব্রিল, মাইক্রোফাইব্রিল থেকে পাওয়া যায় হচ্ছে ম্যাক্রোফাইব্রিল। তো এইগুলা থেকে তোমাকে কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটা একটু খেয়াল করো। এই ইনফরমেশন গুলা বইয়ের মধ্যে হচ্ছে রচনা আকারে দেওয়া আছে, আমি এটাকে চার্টের মধ্যে নিয়ে আসলাম। তো একটু খেয়াল করো, প্রথমে কোশ্চেন করবে হচ্ছে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি, অ্যান্সার হবে সেলুলোজ। তারপরে মনে রাখতে হবে কতগুলা সেলুলোজ অণু মিলে সেলুলোজ চেইন গঠন করে। মনে রাখবা 1 থেকে 3000 সেলুলোজ অণু মিলে সেলুলোজ চেইন গঠন করে। তারপরে কতগুলা সেলুলোজ চেইন মিলে মাইসিলি তৈরি করে, 100টি। কতগুলা মাইসিলি মিলে মাইক্রোফাইব্রিল তৈরি করে, 20টি। কতগুলা মাইক্রোফাইব্রিল মিলে একটি ম্যাক্রোফাইব্রিল তৈরি করে, 250টি। তো এই নাম্বারগুলো থেকে কোশ্চেন আসতে পারে। আর দেখো গত বছর ঢাকা ইউনিভার্সিটি থেকে এই কোশ্চেনটা আসছিল। কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা বলছে যে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একককে কি বলে? কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। তার মানে তোমাকে মনে রাখতে হবে মাইসিলিটা কি, মাইসিলিটা হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। এই কোশ্চেনটাই ঢাকা ইউনিভার্সিটিতে গত বছর আসছিল। তো তার মানে হচ্ছে এই চারটা বা এই সূক্ষ্ম গঠনটা এইবারও আসতে পারে, আসলে হচ্ছে এই সংখ্যাগুলো থেকে কোশ্চেন আসবে। তো এই সূক্ষ্ম গঠনটা হচ্ছে এইভাবে করে নিবা। আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো। প্রথম অধ্যায় তোমাদের আর কোনো প্রবলেম হবে না, আমি সব কিছু বলে দিব যে কি কি পড়া লাগবে, কি কি ধরনের কোশ্চেন আসতে পারে, এমসিকিউ থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে, লিখিত থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে, সব আজকে আমরা হচ্ছে আলোচনা করব। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ক্লাসটা করতে হবে। আর তোমাদের বন্ধুরা যারা হচ্ছে এখনো ক্লাসটা করতেছে না, তোমরা একটু শেয়ার করে দাও যাতে হচ্ছে অন্যরাও ক্লাসটা করতে পারে। ওকে, খেয়াল করো, কোষ প্রাচীর হচ্ছে সবার বাইরের অংশ, তার ভিতরের অংশ হচ্ছে কোষ ঝিল্লি। আচ্ছা, আরেকটা কথা বলি না, একটু খেয়াল রাখবা, কোষ প্রাচীরটা কোন কোষে থাকে কোন কোষে থাকে না, একটু আমাকে কমেন্টস করে জানাও তো যে কোষ প্রাচীর কোন কোষে থাকে আর কোন কোষে থাকে না। বিজয় খান বলছো ভাই এটা মাইসিলি নাকি ক্রিস্টালান মাইসিলি? আচ্ছা, ক্রিস্টালান মাইসিলি মাইসিলি একই কথা। গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে শুধু মাইসিলি কথাটা আসছিল, ক্রিস্টালান মাইসিলি বলে নাই। ঠিক আছে, মনে রাখবা কোষ প্রাচীর থাকে হচ্ছে তোমার হচ্ছে উদ্ভিদ কোষে, থাকে না হচ্ছে প্রাণী কোষে, এই কথাটা একটু মাথায় রাখবা। আর আরেকটা কথা মনে রাখবা যে প্রাণী কোষে সাধারণত কোষ প্রাচীর থাকে না, কিন্তু ব্যতিক্রম কোনটা? ব্যতিক্রম হচ্ছে ব্যাকটেরিয়া। সে কিন্তু একটা মাইক্রো অর্গানিজম, তাকে কিন্তু তুমি উদ্ভিদ বলতে পারো না। নর্মালি কোষ প্রাচীর উদ্ভিদ কোষে থাকে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে ব্যাকটেরিয়া, যে কিনা অণুজীব হওয়া সত্ত্বেও তার মধ্যে কোষ প্রাচীর থাকে। তো এই কথাগুলো একটু মাথায় রাখবা। তারপরে আমরা আলোচনা করব হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি থেকে প্রথমেই জানতে হবে যে কোষ ঝিল্লিটা আসলে দেখতে কেমন, তার গঠনটা কেমন, সে কি দ্বারা গঠিত, এই সম্পর্কিত সর্বপ্রথম মডেল কে প্রদান করেন? সর্বপ্রথম মডেল মনে রাখবা, সর্বপ্রথম মডেল প্রদান করেন হচ্ছে ড্যানিয়েল এন্ড ড্যাপসন। তার মডেলটার নাম কি ছিল? তার মডেলটার নাম ছিল হচ্ছে স্যান্ডউইচ মডেল। তো তোমাকে কোশ্চেন করতে পারে যে সর্বপ্রথম কোষ ঝিল্লি সম্পর্কিত মডেলটার নাম কি? অ্যান্সার কি হবে? স্যান্ডউইচ মডেল। তো এই স্যান্ডউইচ মডেলটা কিন্তু তোমার সার্বজনীন গৃহীত মডেল ছিল না, এটা ছিল প্রাথমিকভাবে হচ্ছে একটা স্বীকৃত মডেল,
কিন্তু সার্বজনীন স্বীকৃত মডেলটা কি সেটা আমাদের জানা লাগবে, সেটাই আলোচনা করব আমি। সার্বজনীন স্বীকৃত মডেলের নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল। তো পরীক্ষায় যদি কোশ্চেন আসে তাহলে ফ্লুইড মোজাইক মডেল থেকেই কোশ্চেন আসবে। আর এই টপিকসটা লিখিতর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো দেখো ফ্লুইড মোজাইক মডেলে মূলত তিনটা অংশ থাকে। প্রথমে থাকে হচ্ছে ফসফেট বাইলেয়ার, তারপরে থাকে মেমব্রেন প্রোটিন, তারপরে থাকে হচ্ছে গ্লাইকোকেলিক্স, তারপরে থাকে হচ্ছে কোলেস্টেরল। মূলত এই চারটা অংশ দ্বারা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল বা কোষ ঝিল্লিটা আসলে গঠিত হয়। তো একটু খেয়াল করো প্রত্যেকটা থেকে তোমাকে কি কি জানা লাগবে। প্রথমে দেখো বলছে তোমাকে ফসফেট বাইলেয়ার, এই কথাটার মানেটা কি সেটা একটু দেখো। ফসফেট বাইলেয়ার মানে হচ্ছে, বাইলেয়ার বলতে আমরা দুইটা স্তরকে বুঝি। দেখো উপরে একটা স্তর, নিচে একটা স্তর, এই দুইটা স্তর মানে হচ্ছে বাইলেয়ার। আর ফসফেট বলতে আমরা আসলে ফসফোলিপিডকে বুঝি। এই মাথালেজ বিশিষ্ট অণুটা মূলত কিছুই না, এটা হচ্ছে ফসফোলিপিড। তার মানে দুইটা লেয়ার, কিসের লেয়ার? ফসফোলিপিডের লেয়ার। এখন তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই ফসফোলিপিড অণুর বৈশিষ্ট্য। দেখো বৈশিষ্ট্যটা আমি এই জায়গায় লিখতেছি। ধরো এটা একটা ফসফোলিপিড অণু, এটার এই অংশটাকে আমরা বলতেছি মাথা। মনে রাখবা মাথার অংশটা হচ্ছে পোলার, এই পোলার অংশে থাকে হচ্ছে ফসফেট। আর যেহেতু পোলার, সে পানি অবশ্যই ভালোবাসবে, যার কারণে আমরা বলি পানি গ্রাহী। তার মানে ফসফোলিপিড অণুর মাথার তুমি তিনটা বৈশিষ্ট্য মাথায় রাখবা, যে মাথার অংশটা পোলার, মাথার অংশে ফসফেট থাকে, আর এই অংশটা হচ্ছে পানি গ্রাহী। আর লেজ থেকে তুমি যেটা মনে রাখবা, লেজের মধ্যে থাকে হচ্ছে লিপিড। আর তুমি জানো লিপিড মানে হচ্ছে নন পোলার, আর নন পোলার দেখেই সে হচ্ছে পানিকে ভালোবাসে না, পানি বিদ্বেষী। তার মানে এই ফসফেট বাইলেয়ার পয়েন্টে তোমাকে মূলত ফসফোলিপিড অণুর বৈশিষ্ট্য মনে রাখতে হবে, যে মাথার মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকে আর লেজের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকে। এই বৈশিষ্ট্যগুলো জানলেই হবে আমাদের এই জায়গায়। তো তাহলে আমাদের ফসফেট বাইলেয়ার ক্লিয়ার। পরবর্তী দেখো মেমব্রেন প্রোটিন। তোমরা জানো মেমব্রেন প্রোটিন হচ্ছে তিন ধরনের, ইন্টিগ্রাল, পেরিফেরাল, আরেকটা হচ্ছে লিপিড কোর। কোষ ঝিল্লিতে এই তিন ধরনের মেমব্রেন প্রোটিন পাওয়া যায়। এখন কথা হচ্ছে ভাইয়া এই মেমব্রেন প্রোটিন থেকে আমি কি পড়তে হবে? তো একটু খেয়াল করো যে কি পড়া লাগবে। চিত্রটার দিকে একটু খেয়াল করো। তাদের অবস্থানগুলো তোমার পরীক্ষাতে আসবে, বলবে যে উভয় স্তরে ব্যাপিত থাকে কোন প্রোটিন। দেখো এই যে প্রোটিনটা আঁকলাম সেটা উপরের স্তরে আছে, নিচের স্তরেও আছে। এই কারণে এই প্রোটিনটাকে বলা হয় ইন্টিগ্রাল প্রোটিন। তার মানে ইন্টিগ্রাল প্রোটিন কি? উভয় স্তরে ব্যাপিত থাকে, সে হচ্ছে উপরের স্তরেও থাকে, নিচের স্তরেও থাকে। আর এই প্রোটিনটা একটু খেয়াল করো, এই প্রোটিনটা শুধুমাত্র উপরের প্রান্তে আছে। আর প্রান্তে মানে হচ্ছে বায়োলজিতে আমরা বলি হচ্ছে পেরি। তার মানে হচ্ছে পেরিফেরাল মানেটা কি? প্রান্তীয় প্রোটিন, এটা শুধুমাত্র প্রান্তে থাকবে। আর যেই প্রোটিনটা লিপিডের সাথে যুক্ত থাকে সেই প্রোটিনটাকে আমরা বলি লিপিড কোর। তার মানে এই তিন ধরনের প্রোটিন থেকে তোমার কি পড়তে হবে?
যে তাদের অবস্থানগুলা কে কোথায় অবস্থিত। ইন্টিগ্রাল দুইটা স্তরই থাকে, পেরিফেরাল শুধুমাত্র প্রান্তে থাকে, আর লিপিড কোড থাকে কোথায়, লিপিড অণুর মাথার সাথে। এই অবস্থানগুলো মাথায় রাখবা। অভিমানী বলছো যে ল্যাগ না নন পোলার, হ্যাঁ এটা ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমাদের এই মেমব্রেন প্রোটিনও ক্লিয়ার, সেটা আমি মুছে ফেলতেছি। তারপরে যেটা মনে রাখবা, গ্লাইকোকেলিক্স। গ্লাইকোকেলিক্স থেকে দুইটা কথা মাথায় রাখবা। গ্লাইকোকেলিক্স হচ্ছে চিনির স্তর। বলতে পারে ঝিল্লির উপর চিনির স্তর কোনটি, অ্যান্সার হবে গ্লাইকোকেলিক্স। আর এটাকে বলা হয় কোষের চিহ্নিতকারী বস্তু। এটা হাসান স্যারের বইতে নাই, তোমরা যারা হাসান স্যারের বইটা ফলো করতেছো তারা একটু এই কথাটা লেখা নাও, যে কোষের চিহ্নিতকারী বস্তু বলা হয় কাকে, অ্যান্সার হবে গ্লাইকোকেলিক্সকে। আর গ্লাইকোকেলিক্স থেকে আর দুইটা কথা মাথায় রাখবা, যে গ্লাইকোকেলিক্স দুইটা জিনিস দ্বারা গঠিত, একটা হচ্ছে গ্লাইকোলিপিড আর একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। ওই দুইটা দিয়ে গ্লাইকোকেলিক্স গঠিত। আর গ্লাইকোকেলিক্স এর দুইটা বৈশিষ্ট্য পাওয়া যায়। প্রথমত সেটা হচ্ছে চিনির স্তর ঝিল্লির উপরে, আর দ্বিতীয়ত হচ্ছে একে বলা হয় কোষের চিহ্নিতকারী বস্তু। তো এইভাবে মূলত তোমাকে এই ফ্লুইড মোজাইক মডেলটা করতে হবে। আর আমি যেভাবে বললাম সেইভাবে হচ্ছে কোশ্চেন গুলো আসবে। তো তোমরাও জিনিসটাকে এইভাবে একটু পড়ে নিও। তো এই ছিল মূলত আমার ফ্লুইড মোজাইক মডেল। আর বই থেকে তোমরা এই কোষঝিল্লির রাসায়নিক গঠনটা পড়ে নিবা। রাসায়নিক গঠন, রাসায়নিক গঠনটা ইম্পর্টেন্ট। যে বলতে পারে কোষঝিল্লির কত ভাগ লিপিড, আর লিপিডের মধ্যে ফসফোলিপিড মোট কয়টি পাওয়া গেছে, আর ফসফোলিপিডের মধ্যে কোনটা জটিল আর কোনটা সরল, এই ধরনের কোশ্চেন আসতে পারে। তারপরে দেখো আমরা কি আলোচনা করব, পরবর্তী টপিকসটা একটু খেয়াল করো। পরবর্তীতে আমরা আলোচনা করব সাইটোপ্লাজমিক অঙ্গাণু। সাইটোপ্লাজমিক অঙ্গাণু। দেখো সাইটোপ্লাজমিক অঙ্গাণু কতগুলা হইতে পারে। রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি, লাইসোসোম, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে সেন্ট্রিওল। মূলত এই 7টা সাইটোপ্লাজমিক অঙ্গাণু থেকে তোমার পরীক্ষায় কোশ্চেন আসবে, এই 7টা সাইটোপ্লাজমিক অঙ্গাণু থেকে। এখন এই 7টা সাইটোপ্লাজমিক অঙ্গাণু তুমি কিভাবে পড়বা সেটা একটু খেয়াল করো, যে এই 7টা সাইটোপ্লাজমিক অঙ্গাণু থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে। তোমরা একটু সবাই লেখা নাও এগুলা, এই 7টার থেকে সবগুলো একসাথে পড়বা। আবিষ্কারক প্লাস নামকরণ। আচ্ছা এইটাতে কালি উঠতেছে না। আবিষ্কারক আর নামকরণ ইম্পর্টেন্ট। তারপরে পর্ব হচ্ছে প্রকারভেদ। তারপরে পর্ব হচ্ছে কাজ। তারপরে পর্ব হচ্ছে রাসায়নিক গঠন। তারপরে পড়তে হবে বিস্তৃতি। তারপরে পড়তে হবে সংখ্যা প্লাস শতাংশ। তারপরে পড়তে হবে কাজ গেল, রাসায়নিক গঠন গেল, প্রকারভেদ গেল, আর আকৃতি যদি থাকে। তো সবাই একটু লেখা নাও যে এই 7টা সাইটোপ্লাজমিক অঙ্গাণু থেকে প্রত্যেকটা তোমার এই জিনিসগুলো একটু পড়তে হবে।
যে আবিষ্কারক নামকরণ, যে এই 7টা সাইটোপ্লাজমিক অঙ্গাণুর প্রত্যেকটারই কিন্তু আবিষ্কারক প্লাস নামকরণ আছে। আর আরেকটা কথা বলি, সেটা একটু মাথায় রাখবা, এই অঙ্গাণুগুলার আবিষ্কারক আর নামকরণ যদি তুমি আলাদা আলাদা পড়তে যাও তাহলে তোমার ভুল হয়ে যাবে, যে পড়বা তারপরে ভুলা যাবা। তো তোমাদের অনেকেরই একটা কোশ্চেন থাকে যে ভাইয়া পড়ি তো অনেক কিন্তু মনে থাকে না, যে দেখা যায় আজকে পড়তেছি কালকে আবার ভুলে যাচ্ছি। তো সেটার প্রধান কারণ হচ্ছে তোমরা আসলে গদবাঁধা পড়াশোনা করো। গদবাঁধা মানে হচ্ছে যে প্রথম লাইন থেকে লাস্ট লাইন তুমি পড়ে যাচ্ছ, কিন্তু আলটিমেটলি বুঝতেছো না যে আসলে কি ধরনের কোশ্চেন আসতে পারে। তো একটা জিনিস মাথায় রাখবা, তুমি যখন পড়ার সময় একটু রিয়েলাইজ করবা, নিজেকে নিজে কোশ্চেন করবা যে এই জায়গা থেকে এইটা ইম্পর্টেন্ট বা এই জায়গা থেকে এই ধরনের কোশ্চেন আসতে পারে, তাইলে হচ্ছে তোমার পড়াটা হচ্ছে পারফেক্টলি হবে। তো এই যেমন দেখো সাইটোপ্লাজমিক অঙ্গাণুর তোমরা কি করো, প্রত্যেকটা ধৈরা প্রত্যেকটার হচ্ছে পড়ার ট্রাই করো, কিন্তু তোমার বেস্ট হয়ে হচ্ছে প্রত্যেকটার আবিষ্কার আর নামকরণ তুমি একসাথে করে ফেলো। প্রত্যেকটার যেগুলোর প্রকারভেদ আছে সেগুলো তুমি একসাথে পড়ে নাও, যেগুলোর কাজগুলো ইম্পর্টেন্ট সবগুলো একসাথে করে নাও। এইভাবে যদি তুমি পড়ো তাইলে তোমার পড়াগুলো মনে থাকবে। এখন আমি একটু বলি, দেখো প্রকারভেদ কার কার পড়বা। প্রকারভেদ পড়বা হচ্ছে রাইবোজোমের আর প্লাস্টিডের। আবারও বলি, রাইবোজোমের আর প্লাস্টিডের প্রকারভেদ পড়বা। আর কাজ পড়বা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি, মাইটোকন্ড্রিয়া আর হচ্ছে সেন্ট্রিওল। আবার বলি, কাজ হচ্ছে ইম্পর্টেন্ট কাদের, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি, মাইটোকন্ড্রিয়া আর হচ্ছে সেন্ট্রিওল। এই 4টার কাজ ইম্পর্টেন্ট। সবাই একটু এই জিনিসটা একটু নোট ডাউন করে নাও, খাতা বের করো, খাতা থেকে লিখে নাও। রাসায়নিক গঠন মনে রাখবা, রাসায়নিক গঠন বলতে আসলে কত ভাগ প্রোটিন কত ভাগ লিপিড এই ধরনের কোশ্চেন আসে। তো তোমাকে যেটা করতে হবে, সবগুলার সাধারণত প্রোটিন আর লিপিডের পরিমাণটা পড়বা, কিন্তু মাইটোকন্ড্রিয়ার তোমার সবকিছু পড়া লাগবে। মূলত রাসায়নিক গঠনটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মাইটোকন্ড্রিয়ার, আর বাকিগুলার তুমি পড়বা কিন্তু বাকিগুলার জাস্ট প্রোটিনের পরিমাণ আর লিপিডের পরিমাণ পড়বা, কিন্তু মাইটোকন্ড্রিয়ার তোমার রাসায়নিক গঠন পুরাটাই পড়তে হবে। আর বিস্তৃতি মানেটা কি, বিস্তৃতি মানেটা হচ্ছে আসলে কোথায় থাকে কোথায় থাকে না। দেখো এই 7টার মধ্যে বিস্তৃতি আছে শুধুমাত্র লাইসোসোমের আর হচ্ছে সেন্ট্রিওলের। দেখো আমি সবগুলো একসাথে লেখা দিচ্ছি, তোমরা একটু লেখা নাও খাতার মধ্যে, যে বিস্তৃতি তোমার পড়া লাগবে কাদের, লাইসোসোম আর সেন্ট্রিওলের। আর আকৃতি পড়া লাগবে শুধুমাত্র ক্লোরোপ্লাস্টের। এই জিনিসটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, এটা আসলে তোমরা এইভাবে পড়ো না, বিষয়টাকে হচ্ছে গদবাঁধা পড়ো, এই জন্য মনে থাকে না। আমি এই কয়েকটা জিনিস একসাথে করে দিলাম, আর এই কয়েকটা জিনিস কোন কোন গুলার পড়তে হবে সেটাও লিখে দিচ্ছি। আবারও বলি, আবিষ্কারক নামকরণ সবগুলার পড়বা, প্রকারভেদ পড়বা শুধুমাত্র রাইবোজোম আর প্লাস্টিডের, কাজ পড়বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি, মাইটোকন্ড্রিয়া আর সেন্ট্রিওলের। রাসায়নিক গঠন সবগুলারই প্রোটিন আর লিপিডের পরিমাণ পড়বা, কিন্তু মাইটোকন্ড্রিয়ার সবগুলা পড়বা। আর বিস্তৃতি মানে হচ্ছে কোথায় থাকে কোথায় থাকে না। এই বিস্তৃতি দুইটা পড়বা, সেটা হচ্ছে লাইসোসোম আর হচ্ছে সেন্ট্রিওলের। আর সংখ্যা শতাংশ দেখো প্রায় সবগুলারই আছে, যেখানেই তুমি সংখ্যা শতাংশ পাবা সেগুলো একটু পড়ে নিবা। আর আকৃতি আছে শুধুমাত্র ক্লোরোপ্লাস্টের। তো এই কয়েকটা ইনফরমেশন তুমি হচ্ছে এই সাইটোপ্লাজমিক অঙ্গাণু থেকে পড়তে হবে। তো এই জিনিসটা সবাই একটু লেখা নিও, আমি জিনিসটা মুছে ফেলতেছি। দেখো আমি এখন কিছু আলোচনা করতেছি এই সাইটোপ্লাজমিক অঙ্গাণু থেকে। প্রথমেই দেখো রাইবোজোম।
দেখো একটু খেয়াল করো, এখন আমরা আলোচনা করব হচ্ছে রাইবোজোমটা নিয়ে। তো রাইবোজোম থেকে দেখো তোমাকে কি ধরনের কোশ্চেন করতে পারে সেটা একটু খেয়াল করো। প্রথম কথা হচ্ছে রাইবোজোমের প্রকারভেদটা ইম্পর্টেন্ট। তুমি দেখো জানো হচ্ছে রাইবোজোম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে 70S আর একটা হচ্ছে 80S। তো তোমাকে কোশ্চেন করতে পারে 70S রাইবোজোম কোথায় থাকে, অ্যান্সার হবে হচ্ছে আদি কোষে। আর 80S রাইবোজোম কোথায় থাকে, প্রকৃত কোষে। তারপরে যেই কথাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 70S এর দুইটা সাব ইউনিট থাকে, একটা হচ্ছে 50S আর একটা হচ্ছে 30S। আর 80S এর দুইটা সাব ইউনিট থাকে, একটা হচ্ছে 60S আর একটা হচ্ছে 40S। তো এই সাব ইউনিট দুইটা মনে রাখবা যে 70S কে দুইটা সাব ইউনিটে বিভক্ত করা হয়, 80S এ দুইটা সাব ইউনিটে বিভক্ত করা হয়। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যেটা তোমরা ভুল করো সেটা হচ্ছে 70S এর মধ্যে রাইবোজোমাল আরএনএ কয়টি থাকে, অ্যান্সার হবে হচ্ছে 3টি। আর তাদের নামগুলো কি, 23, 16, 5। আর আরেকটা কথা ইম্পর্টেন্ট যে 70S এর মধ্যে প্রোটিন থাকে কত প্রকার, অ্যান্সার হবে হচ্ছে 52 প্রকার। তারপরে 80S থেকে সেম জিনিসগুলো পড়বা যে রাইবোজোমাল আরএনএ কয়টা থাকে, অ্যান্সার হবে হচ্ছে 4টি। কি কি, 28, 18, 5.85। আর আরেকটা কথা সেটা হচ্ছে প্রোটিন থাকে কতগুলো, অ্যান্সার হবে হচ্ছে 80 প্রকার। একটা জিনিস খেয়াল করো সেটা হচ্ছে 80S রাইবোজোমে 80 প্রকার প্রোটিন থাকে। দেখো এটা কিন্তু পরীক্ষায় দিবে না, কারণ এটা তোমরা সবাই পারবা যে 80S এ 80টা থাকে। পরীক্ষা দিবে হচ্ছে এইটা যে 70S এর মধ্যে কতগুলো প্রোটিন থাকে, কারণ হচ্ছে এটা আসলে তোমরা ভুল করার পসিবিলিটি বেশি। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবসময় চায় আসলে বাদ দেওয়ার জন্য, সেই জিনিসটা মাথায় রাখবা। কারণ হচ্ছে তোমার ক্যান্ডিডেট অনেক কিন্তু সিট সংখ্যা কম, ঠিক আছে? তো ওরা আসলে ওই চিন্তা করেই কোশ্চেন গুলা করে। তো তোমরা একটু এই জিনিসগুলো একটু খুঁটিনাটি পড়বা যে 70S এর মধ্যে রাইবোজোমাল আরএনএ কয়টা থাকে, প্রোটিন থাকে কত প্রকার। তো রাইবোজোম থেকে মূলত হচ্ছে এই কথাগুলো ইম্পর্টেন্ট। তারপরে দেখো প্লাস্টিড থেকে তোমাকে কি কি পড়তে হবে। দেখো আমি প্রকারভেদ গুলো নিয়ে আলোচনা করতেছি। প্রথমেই প্লাস্টিড দেখো তুমি জানো হচ্ছে 3 প্রকার, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, আরেকটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তো এই 3টা প্লাস্টিডের মধ্যে তোমাকে কি কি পড়া লাগবে সেটা একটু খেয়াল করো। প্রথমে আসলে এগুলার কালার গুলা ইম্পর্টেন্ট। দেখো লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন, ক্রোমোপ্লাস্ট হচ্ছে বর্ণযুক্ত কিন্তু সবুজ ব্যতীত, আর ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণের। তো এগুলার কালার গুলা একটু মাথায় রাখবা। তারপরে যে জিনিসটা ইম্পর্টেন্ট, লিউকোপ্লাস্ট হচ্ছে আবার 3 ধরনের, অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, এলিউরোপ্লাস্ট। এই 3টা অনেক অনেক ইম্পর্টেন্ট, এই 3টাতে স্টার দিয়ে রাখো। কোশ্চেন করবে যে কোনটা কি ধরনের খাদ্য সঞ্চয় করে। মনে রাখবা অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে, ইলায়োপ্লাস্ট হচ্ছে চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় করে, আর এলিউরো হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করে।
এই ইনফরমেশন গুলো হচ্ছে পরীক্ষায় আসবে। কোনটা কি জাতীয় খাদ্য সঞ্চয় করে? একজন কোশ্চেন করছো যে হচ্ছে কোটঝিল্লির কাজ পড়া লাগবে কিনা। হ্যাঁ, কোটঝিল্লির কাজ ইম্পর্টেন্ট, এটা পড়া লাগবে। তারপরে ক্রোমোপ্লাস্টের কাজ কি? ক্রোমোপ্লাস্ট হচ্ছে বিভিন্ন কালারফুল হয়ে থাকে, আর এই কালারফুলের কারণে কীটপতঙ্গ আকৃষ্ট হইয়া পরাগায়নে সহযোগিতা করে, এই কথাটা মাথায় রাখবা। আর ক্লোরোপ্লাস্টের কাজ তো জানোই, ক্লোরোপ্লাস্ট হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। তো প্লাস্টিডের প্রকারভেদ থেকে এই ইনফরমেশন গুলো তোমাকে পড়তে হবে। আর দেখো, এই সাইটোপ্লাজমিক অঙ্গাণুর প্রত্যেকটারই কিন্তু আমি বলে দিছি যে কি কি পড়া লাগবে। তো প্রথমেই যে জিনিসগুলো আমি লিখে দিছি সবগুলোই তুমি একসাথে এই সাইটোপ্লাজমিক অঙ্গাণুর শেষ করে নিবা। আর আরেকটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া এই দুইটার গঠন থেকে কোশ্চেন আসবে। যে গঠন থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে, তোমাকে বলতে পারে যে হচ্ছে অক্সিসোম কোথায় পাওয়া যায়, তারপরে বলতে পারে যে ক্রিস্টি কোথায় পাওয়া যায়। মানে তাদের ভৌত গঠনের হেডিং গুলা পড়ে নিবা, ভিতরে বিস্তারিত পড়ার দরকার নাই, বিস্তারিত কোশ্চেন আসবে না, কিন্তু হেডিং গুলা থেকে তোমাকে এমসিকিউ জানতে চাইতে পারে যে হচ্ছে ক্রিস্টি কোথায় থাকে, এটিপি সিনথেসিস ইউনিট কোথায় থাকে, অক্সিসোম কোথায় থাকে। এই ধরনের কোশ্চেন এই দুইটা থেকে তোমার পরীক্ষা আসতে পারে। আর আরেকটা কথা মনে রাখবা, ডিএনএ সাধারণত থাকে কোথায়? ডিএনএ সাধারণত থাকে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, কিন্তু নিউক্লিয়াস ছাড়াও দুইটা অঙ্গাণুর মধ্যে ডিএনএ থাকে। ওই দুইটা অঙ্গাণু কি? ক্লোরোপ্লাস্ট আর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাদের মধ্যে নিজস্ব ডিএনএ থাকে। এখন তোমরা হচ্ছে একটা কোশ্চেনের অ্যান্সার দাও, সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সেটা হচ্ছে এই সাইটোপ্লাজমিক অঙ্গাণু 7টার মধ্যে কোন সাইটোপ্লাজমিক অঙ্গাণুটা সবচেয়ে বড়? সেটা একটু কমেন্টস করে আমাকে জানাও, আমি একটু কমেন্টস দেখতেছি যে এই 7টা সাইটোপ্লাজমিক অঙ্গাণুর মধ্যে কোন সাইটোপ্লাজমিক অঙ্গাণুটা সবচেয়ে বড়। একটু আমাকে কমেন্টস করে জানাও। আর এই 7টা সাইটোপ্লাজমিক অঙ্গাণু সম্পর্কিত কোনো যদি কোশ্চেন থাকে তোমরা একটু কমেন্টস করো। দেন হচ্ছে আমি পরবর্তী টপিকসে চলে যাব। সবাই একটু অ্যান্সারটা দেওয়ার ট্রাই করো যে এই 7টা সাইটোপ্লাজমিক অঙ্গাণুর মধ্যে কোন সাইটোপ্লাজমিক অঙ্গাণুটা সবচেয়ে বড়। দিদার বলছো প্লাস্টিড, সাদিয়া প্লাস্টিড, সুমাইয়া ক্লোরোপ্লাস্ট, জিনিয়া বলছো প্লাস্টিড। সবাই একটু অ্যান্সার করো তো যে কি হইতে পারে এটা। শামসুল আরিফিন রবিন বলছো মাইটোকন্ড্রিয়া, সুমাই ইসলাম প্লাস্টিড, ওকে, তোমরা হচ্ছে অনেকে অ্যান্সারটা দিতে পারছো। সেটা হচ্ছে যে এই 7টা সাইটোপ্লাজমিক অঙ্গাণুর মধ্যে সবচেয়ে বড় সাইটোপ্লাজমিক অঙ্গাণু হচ্ছে প্লাস্টিড। এই জিনিসটা একটু মাথায় রাখবা। আর এই 7টা থেকে কি কি পড়া লাগবে সেগুলো একটু আলোচনা করলাম। এখন দেখো পরবর্তী তো কি পড়া লাগবে।
তারপরে টপিকটা হচ্ছে আমাদের ক্রোমোজোম। ক্রোমোজোম দেখো, ক্রোমোজোমের গঠন থেকে হচ্ছে কোশ্চেন করে ঢাকা ইউনিভার্সিটিতে। তো কোশ্চেন গুলো কেমন হয় একটু খেয়াল করো। প্রথমেই যেটা করতে পারে যে ক্রোমোজোমের আবরণের নাম কি। দেখো, তার একটা আবরণের বিশেষ নাম আছে, সেটা হচ্ছে পেলিকল। ক্রোমোজোমের আবরণের নাম কি ভাইয়া? পেলিকল। তারপরে মনে রাখবা, ক্রোমোজোমের ভিতরে এরকম রঞ্জিত সূত্রাকার দেহটাকে কি বলা হয়? অ্যান্সার হবে হচ্ছে ক্রোমাটিন। ক্রোমাটিন হচ্ছে ভাইয়া দুই ধরনের, ইউক্রোমাটিন আর একটা হচ্ছে হেটারোক্রোমাটিন। ইউক্রোমাটিন থেকে মনে রাখবা এটা হচ্ছে কম কুণ্ডলিত, আর হেটারোটা হচ্ছে বেশি কুণ্ডলিত। ইউক্রোমাটিনটা হচ্ছে সক্রিয় থাকে, হেটারোক্রোমাটিনটা নিষ্ক্রিয় থাকে। আবারও বলি, এটা মনে রাখার একটা ওয়ে আছে। ইউ দেখো নামটা ছোট, হেটারো দেখো নামটা বড়। তার মানে ইউ ছোট মানে কি? সে কম কুণ্ডলিত। আর হেটারো বড় মানে কি? সে বেশি কুণ্ডলিত। আর ইউক্রোমাটিনটা মনে রাখবা পজিটিভ, সে হচ্ছে সক্রিয় থাকে। আর হেটারোক্রোমাটিনটা থাকে হচ্ছে নিষ্ক্রিয়। তারপরে যে জিনিসটা ইম্পর্টেন্ট, দেখো মাঝখানের এই অংশটাকে আমরা বলতেছি, তোমরা সবাই জানো এই অংশটাকে কি বলা হয়? সেন্ট্রোমিয়ার। আর সেন্ট্রোমিয়ারের দুই পাশে কি থাকে? দুই পাশে থাকে হচ্ছে কাইনেটোকোর। তোমাকে বলবে সেন্ট্রোমিয়ারের দুই পাশে যেই ছোট্ট গাঠনিক একক দেখা যায় সেটাকে কি বলা হয়? কাইনেটোকোর। আর সেটা হচ্ছে মাইক্রোটিবিউলের সাথে যুক্ত থাকে। আবারও বলি, সেন্ট্রোমিয়ারের দুই পাশে কাইনেটোকোর থাকে, আর ওই কাইনেটোকোরটা মাইক্রোটিবিউলের সাথে যুক্ত থাকে। তারপরে এই ক্রোমোজোমের নিচের দিকে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চলটাকে বলা হয় টেলোমিয়ার। ওই টেলোমিয়ারে হচ্ছে টেলোমারেজ এনজাইম থাকে। ওই টেলোমারেজ এনজাইম জরা রোধে ভূমিকা পালন করে। জরা রোধে ভূমিকা পালন করে। আবারও বলি, ক্রোমোজোমের প্রান্তের দিকে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চলকে কি বলে ভাইয়া? টেলোমিয়ার। ওই টেলোমিয়ারের মধ্যে কোন ধরনের এনজাইম থাকে? টেলোমারেজ। ওই টেলোমারেজ কিসে ভূমিকা পালন করে? জরা রোধে। এখন তোমরা কোশ্চেন করতে পারো যে ভাইয়া জরা রোধ বিষয়টা কি? সেটা একটু খেয়াল করো। জরা রোধ মানেটা হচ্ছে কিছু কিছু মানে মানুষের ক্ষেত্রে দেখবা যে তার বয়সটা আসলে কম, কিন্তু তাকে অনেক বয়স্ক মনে হয়। তো এই সমস্যাটা হচ্ছে জরা রোগ। আর এই জরা রোগটা হয় না কিসের কারণে? টেলোমিয়ারের কারণে। আর টেলোমিয়ারের মধ্যে যদি প্রবলেম থাকে তাহলে হচ্ছে ওই প্রবলেমটা হইতে পারে যে হচ্ছে তার বয়স কম কিন্তু দেখতে অনেক বয়স্ক মনে হয়। এই ধরনের প্রবলেমকে বলা হয় জরা রোগ। তো এইভাবে হচ্ছে ক্রোমোজোমের গঠন থেকে কোশ্চেন আসতে পারে। আর আরেকটা কথা মাথায় রাখবা, দুইটা কথা আছে এখানে। একটা হচ্ছে স্যাট ক্রোমোজোম, আরেকটা হচ্ছে স্যাটেলাইট। এখন এই দুইটা জিনিস আসলে কি মনে রাখবা, সকল ক্রোমোজোমের সাথে নিউক্লিওলাস যুক্ত থাকে না। আবারও বলি, সকল ক্রোমোজোমের সাথে নিউক্লিওলাস যুক্ত থাকে না। যেই ক্রোমোজোমের সাথে নিউক্লিওলাস যুক্ত থাকে সেই ক্রোমোজোমকে বলা হয় সেট ক্রোমোজোম। যে সাধারণত ক্রোমোজোমটা কই থাকে? নিউক্লিয়াসের ভিতরে। নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম ছাড়া আর কি থাকে? নিউক্লিওলাস থাকে, নিউক্লিওপ্লাজম থাকে। তো মনে রাখবা, সকল ক্রোমোজোমের সাথে নিউক্লিওলাস যুক্ত থাকে না,
যেটার সাথে যুক্ত থাকে সেটাকে বলা হয় সেট ক্রোমোজোম, আর যেই অংশ দ্বারা যুক্ত থাকে সেই অংশটাকে বলা হয় স্যাটেলাইট। এই জিনিসটা মাথায় রাখবা। এইভাবে হচ্ছে ক্রোমোজোমের ভৌত গঠনটা করবা। ওকে, এটা মুছে ফেলতেছি। তারপরে দেখো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের ভিত্তিতে ক্রোমোজোমকে প্রকারভেদ করা হয়। সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী একটা প্রকারভেদ আছে, আরেকটা আছে হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী। তো সংখ্যা অনুযায়ী প্রকারভেদটা কি সেটা একটু দেখো। বলতে পারে মনোসেন্ট্রিক, তারপর হচ্ছে ডাইসেন্ট্রিক, তারপর হচ্ছে পলিসেন্ট্রিক, তারপর হচ্ছে ডিফিউজ, তারপর হচ্ছে এসেন্ট্রিক। তো মনোসেন্ট্রিক মানেটা হচ্ছে তার মধ্যে শুধুমাত্র একটা সেন্ট্রোমিয়ার থাকবে। দেখো এই ক্রোমোজোমটার শুধুমাত্র একটা সেন্ট্রোমিয়ার আছে। আর ডাইসেন্ট্রিকটা মানে হচ্ছে তার মধ্যে দুইটা সেন্ট্রোমিয়ার থাকবে। পলিসেন্ট্রিকের মানে হচ্ছে তার মধ্যে একাধিক সেন্ট্রোমিয়ার থাকবে। আর ডিফিউজ মানে তার মধ্যে সুস্পষ্ট সেন্ট্রোমিয়ার থাকে না, সুস্পষ্ট থাকে না। আর এসেন্ট্রিক মানেটা মনে রাখবা, বায়োলজিতে যত জায়গায় এ শব্দটা পাবা এ মানে হচ্ছে নাই, তার মানে এসেন্ট্রিক মানে হচ্ছে তার মধ্যে সেন্ট্রোমিয়ার থাকে না। এইভাবে হচ্ছে তুমি ক্রোমোজোমের প্রকারভেদটা পড়বা কিসের ভিত্তিতে? সেন্ট্রোমিয়ারের সংখ্যার ভিত্তিতে। তারপরে দেখো আরেকটা প্রকারভেদ, সেটা হচ্ছে অবস্থানের ভিত্তিতে। সেটা কি ধরনের হইতে পারে? মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, তারপর হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, তারপর হচ্ছে টেলোসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক মানেটা হচ্ছে কি এরকম ভি আকৃতির, সাবমেটা হচ্ছে এল আকৃতির, মেটাসেন্ট্রিকের ক্ষেত্রে মনে রাখবা ক্রোমোজোমটা কি আকৃতির হয়? ভি আকৃতির হয়। সাবমেটাসেন্ট্রিকের ক্ষেত্রে ক্রোমোজোমটা এল আকৃতির হয়। অ্যাক্রোসেন্ট্রিকের ক্ষেত্রে ক্রোমোজোমটা জে আকৃতির হবে। আর টেলোসেন্ট্রিকের ক্ষেত্রে ক্রোমোজোমটা হবে হচ্ছে আই আকৃতির। দেখো এগুলোকে দেখতে হচ্ছে ভি, এল, জে, আই আকৃতির। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এগুলো থেকে প্রত্যেক বছরই ঢাকা ইউনিভার্সিটি বলো প্লাস হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে এই জায়গা থেকে কোশ্চেন আসে। এখন এই ক্রোমোজোম থেকে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা সেটা আমাকে একটু কমেন্টস করে জানাও। ক্রোমোজোমটা আমি আলোচনা করলাম, আর ক্রোমোজোমটা অনেক ইম্পর্টেন্ট এডমিশনের জন্য। আর ক্রোমোজোম থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে সবই বলে দিলাম। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে একটু কমেন্টস করো, কমেন্টস করে আমাকে একটু জানাও। পরে আমাদের অনেক গুরুত্বপূর্ণ টপিকস আছে, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। সেটা আমরা হচ্ছে এটার পরে আলোচনা করব। এই ক্রোমোজোম সম্পর্কিত কোনো কোশ্চেন থাকলে করতে পারো।
জেরিনা দিবা বলছো ক্রোমোজোম থেকে লিখিত কিছু কি থাকতে পারে? হ্যাঁ, বলতে পারে যে ক্রোমোজোমের গঠনটা হচ্ছে 2-3 লাইনে লেখো, মানে ক্রোমোজোমের মধ্যে কি কি অংশ থাকে। মানে দেখো বিস্তারিত তো কিন্তু লেখার তুমি টাইম পাবা না। ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন করবে, তারপর হচ্ছে তোমাকে একটা স্পেস দিয়ে দিবে, ওই স্পেসের মধ্যেই তোমাকে লিখতে হবে। সেক্ষেত্রে তুমি বিস্তারিত লিখতে পারবা না। তোমাকে যদি বলে ক্রোমোজোমের গঠন লিখো, তাহলে হচ্ছে ক্রোমোজোমের মধ্যে যেই যেই অংশগুলা থাকে সেই অংশগুলা লেখা দিবা। তারপরের টপিকসটা একটু খেয়াল করো। তারপর হচ্ছে অনেক ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তোমরা জানো নিউক্লিক অ্যাসিড বলতে আমরা হচ্ছে ডিএনএ আর আরএনএ কে বুঝি। তো নিউক্লিক অ্যাসিড মূলত কি? সেটা হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার। নিউক্লিওটাইডের পলিমার। নিউক্লিওটাইডের মধ্যে দুইটা অংশ থাকে, নিউক্লিওসাইড আর হচ্ছে ফসফেট। নিউক্লিওসাইডের মধ্যে আবার দুইটা অংশ থাকে, পেন্টোজ সুগার আরেকটা হচ্ছে নাইট্রোজেনাস বেস। পেন্টোজ সুগার দেখো দুই ধরনের, একটা হচ্ছে রাইবোজ আরেকটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। আর নাইট্রোজেন আর বেস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পিউরিন আরেকটা হচ্ছে পাইরিমিডিন। দেখো পিউরিনের মধ্যে থাকে অ্যাডেনিন গুয়ানিন, পাইরিমিডিনের মধ্যে থাকে সাইটোসিন থায়োমিন ইউরাসিন। দেখো বইয়ের মধ্যে এটা হচ্ছে তোমার লিখিত ভাবে রচনা টাইপের আছে, তো ওইটা পড়লে তোমরা অনেকেই ভুল করো। তো আমি আসলে এটাকে চার্টের মাধ্যমে পড়াই সব সময়। তো এই চার্টটা যদি তুমি মনে রাখো তাহলে হচ্ছে সকল কোশ্চেনে অ্যান্সার করতে পারবা। তো একটু বলি কি ধরনের কোশ্চেন আসতে পারে। দেখো প্রথম কথা হচ্ছে নিউক্লিক অ্যাসিডকে ভাঙলে কি পাওয়া যায়? অ্যান্সার হবে নিউক্লিওটাইড। তার মানে নিউক্লিওটাইড হচ্ছে কি? নিউক্লিক অ্যাসিডের মনোমার। আর নিউক্লিওটাইডের পলিমার হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিওটাইডকে ভাঙলে হচ্ছে আবার নিউক্লিওসাইড আর হচ্ছে ফসফেট পাওয়া যায়। নিউক্লিওসাইডের আবার দুইটা অংশ, পেন্টোজ সুগার আরেকটা হচ্ছে কি নাইট্রোজেনাস ক্ষারক। তো পেন্টোজ সুগার দেখো এই দুইটা নিয়ে আমাদের এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে রাইবোজ আরেকটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। তো দেখো এই দুইটাই হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা, কিন্তু তারপরও এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। এখন আমাকে বলো তো এই পার্থক্যটা কোথায়? আচ্ছা আমি বলে দেই, সেটা হচ্ছে রাইবোজের মধ্যে সংকেতটা হচ্ছে C5H10O5 আর ডিঅক্সিরাইবোজের সংকেত হচ্ছে C5H10O4। মনে রাখবা ডি মানে হচ্ছে বাদ, অক্সি মানে হচ্ছে কি অক্সিজেন। তো ডিঅক্সিরাইবোজে আলটিমেটলি কি হয় যে একটা অক্সিজেন কম থাকে, যে রাইবোজের মধ্যে অক্সিজেন থাকে 5টা কিন্তু ডিঅক্সিরাইবোজে থাকে হচ্ছে 4টা। তো তোমাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে ডিঅক্সিরাইবোজের একটা অক্সিজেন কয় নাম্বার কার্বন থেকে কম থাকে? এটাই পরীক্ষায় আসবে, যে ডিঅক্সিরাইবোজের একটা অক্সিজেন কয় নাম্বার কার্বন থেকে অনুপস্থিত থাকে। একটু আমাকে অ্যান্সার করো, পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আবারও বলি, ডিঅক্সিরাইবোজে একটা অক্সিজেন কম থাকে, তোমাকে কোশ্চেন করবে যে কয় নাম্বার কার্বন থেকে একটা অক্সিজেন কম থাকে। সাদিয়া 2 নাম্বার,
আনিসুর রহমান শাকিল 4 নাম্বার, শফিউল ইসলাম বলছো 2 নাম্বার। সবাই একটু অ্যান্সার করো এই কোশ্চেনটা। জিনিয়া 2 নাম্বার, তানবীর মাহতাব খান 1 নাম্বার, মাহফুজা আক্তার 2 নাম্বার, আরাবিয়া খান 2 নাম্বার, ফারজানা ইসলাম 2, আবিদা 2, সামিয়া সুলতান নূর। আচ্ছা সবাই তোমরা রাইট অ্যান্সার দিচ্ছ। যে অ্যান্সারটা হচ্ছে যে ডিঅক্সিরাইবোজের 2 নং কার্বনে ও থাকে না, মানে একটা অক্সিজেন কম থাকে, এই কথাটা মাথায় রাখবা। তারপরে তোমাকে যদি খুব সহজ কোশ্চেন করবে যে নিচের কোনটি পিউরিন জাতীয় ক্ষারক, অ্যান্সার হবে কি এডিনিন আর গুয়ানিন। আবার করতে পারে নিচের কোনটি পাইরিমিডিন জাতীয় ক্ষারক, অ্যান্সার হবে সাইটোসিন, থায়োমিন, ইউরাসিন। কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটিতে এই কোশ্চেনটা একটু ঘুরে করে। তোমাকে যদি করে যে 1 রিং বিশিষ্ট ক্ষারক কোনটি বা 2 রিং বিশিষ্ট ক্ষারক কোনটি, সেই জায়গায় কিন্তু তোমরা ভুল করে ফেলো। মনে রাখবা পিউরিনটা হচ্ছে 2 রিং বিশিষ্ট ক্ষারক, আর পাইরিমিডিন হচ্ছে 1 রিং বিশিষ্ট ক্ষারক। এটা মনে রাখবা হচ্ছে নাম যার ছোট গঠন তার বড়। দেখো পিউরিন নাম ছোট গঠন বড়, আর পাইরিমিডিন নাম বড় কিন্তু গঠন ছোট, মানে নাম যার বড় গঠন তার ছোট, যে নামটা বড় কিন্তু গঠন ছোট, আর এটার নাম ছোট কিন্তু গঠন বড়, মানে 2 রিং বিশিষ্ট। এইভাবে জিনিসটাকে মাথায় রাখবা। তাহলে আশা করি বুঝতে পারছো যে এই নিউক্লিক অ্যাসিড থেকে কি ধরনের কোশ্চেন করতে পারে। তারপরে দেখো আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে সেন্ট্রাল ডগমা। ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে প্রোটিন, প্রোটিন থেকে পরবর্তীতে জিন। এখন 3টা কথা মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রসেসকে কি বলা হয়, ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রসেসকে কি বলে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রসেসকে কি বলে। তো মনে রাখবা ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রসেসকে আমরা বলি রেপ্লিকেশন, আর ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রসেসকে আমরা বলি ট্রান্সক্রিপশন। আর এমআরএনএ থেকে ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রসেস রেপ্লিকেশন, ডিএনএ থেকে এমআরএনএ ট্রান্সক্রিপশন, এমআরএনএ থেকে প্রোটিন হচ্ছে ট্রান্সলেশন। আর এই 3টা প্রসেস হচ্ছে সেন্ট্রাল ডগমার অন্তর্ভুক্ত। তোমাকে যদি কোশ্চেন করে যে গত বছর ইসলামিক ইউনিভার্সিটিতে মেবি এরকম কোশ্চেন একটা আসছিল যে নিচের কোনটি সেন্ট্রাল ডগমার অন্তর্ভুক্ত নয়, সেক্ষেত্রে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, আর 4 নম্বরে ছিল ট্রান্সডাকশন। তার মানে অ্যান্সার হবে কি এই 3টা ছাড়া যেটা দেওয়া থাকবে সেটাই অ্যান্সার হবে। আর আরেকটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রসেসকে ট্রান্সক্রিপশন বলে, কিন্তু উল্টা প্রসেস যদি হয়, এমআরএনএ থেকে যদি ডিএনএ তৈরি হয় সেটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। আবারও বলি ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রসেস হচ্ছে ট্রান্সক্রিপশন, কিন্তু উল্টাটা যদি হয় এমআরএনএ থেকে যদি ডিএনএ তৈরি হয় সেটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। এই রিভার্স ট্রান্সক্রিপশন একটা ভাইরাসের মধ্যে হয়। তোমরা একটু আমাকে বলো তো ওই ভাইরাসটার নাম কি? রিভার্স ট্রান্সক্রিপশন কোন ভাইরাসের মধ্যে সংঘটিত হয়?
সাদিয়া সুলতানা বায়া ডিএনএ এর বিভিন্ন ব্যাস, দৈর্ঘ্য, দূরত্ব ইত্যাদি। আজকের পর উল্টাপাল্টা হবে না, আমি একটু পরে এটা নিয়ে আলোচনা করব। এখন একটু অ্যান্সার দাও সবাই যে রিভার্স ট্রান্সক্রিপশন কোন ভাইরাসের মধ্যে হয়। সাদিয়া বলছো এইচআইভি, তারপর হচ্ছে সুমাইয়া বলছো এইচআইভি, তানবি খান বলছো ইকোলাই। সবাই একটু অ্যান্সার দাও, ট্রাই করো তো যে ভাইয়া যে এমআরএনএ থেকে যদি ডিএনএ তৈরি হয়, মানে উল্টা যদি হয়, সেটাকে আমরা বলতেছি রিভার্স ট্রান্সক্রিপশন। ওই রিভার্স ট্রান্সক্রিপশনটা কোথায় সংঘটিত হয়? খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, সবাই হচ্ছে রাইট অ্যান্সার করতে পারছো যে এইচআইভি। হ্যাঁ, এই রিভার্স ট্রান্সক্রিপশনটা হচ্ছে সংঘটিত হয় এইচআইভি ভাইরাসের মধ্যে। আর এই জন্যই এইচআইভি ভাইরাসকে বলা হয় রেট্রো ভাইরাস। তার মানে আরেকটা কথা চলে আসলো, সেটা কি যে রেট্রো ভাইরাস নিচের কোনটি, সেটার অ্যান্সারও হবে এইচআইভি। তারপরে কথা মাথায় রাখতে হবে যে রেপ্লিকেশন আর ট্রান্সক্রিপশন কোথায় সংঘটিত হয়, অ্যান্সার হবে নিউক্লিয়াস। কিন্তু ট্রান্সলেশন প্রক্রিয়া সংঘটিত হয় হচ্ছে রাইবোজোমের মধ্যে। দেখো কিভাবে মনে রাখবা, তুমি জানো রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরির ফ্যাক্টরি। প্রোটিন তৈরির ফ্যাক্টরি বলার কারণটাই হচ্ছে তার মধ্যে ট্রান্সলেশন প্রক্রিয়া সংঘটিত হয়, আর ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি হয়। এই কারণেই তাকে প্রোটিন তৈরির ফ্যাক্টরি বলা হয়। তারপরে আরো দুইটা হচ্ছে তোমাদের কোশ্চেনে ঝামেলা লাগে, সেটা হচ্ছে মনে রাখবা ডিএনএ কে বলা হয় মাস্টার মলিকুল, আর এই জিনকে বলা হয় মাস্টার ব্লুপ্রিন্ট। তো তোমরা এই দুইটা হচ্ছে গোলমাল পাকায় ফেলো, যে মাস্টার মলিকুল অনেকে জিন দাগায় ফেলো, মাস্টার ব্লুপ্রিন্ট অনেকে ডিএনএ দাগায় ফেলো। তো এটা একটু মাথায় রাখবা, মাস্টার মলিকুল হচ্ছে ডিএনএ আর মাস্টার ব্লুপ্রিন্ট হচ্ছে জিন। এই দুইটা ইনফরমেশন ইম্পর্টেন্ট। তার মানে দেখো একটা চার্টের মধ্যে থেকে আমরা অনেকগুলা ইনফরমেশন জানতে পারলাম, আর প্রত্যেকটা ইনফরমেশনই ইম্পর্টেন্ট। গেল আমাদের এই অংশটা। এখন এই পর্যন্ত পড়ানোর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে তোমরা একটু আমাকে কমেন্টস করো। আমাদের লাস্ট আর কয়েকটা ইম্পর্টেন্ট পার্ট আছে, তাইলে হচ্ছে এই অধ্যায় আমাদের শেষ হয়ে যাবে। এখন এই পর্যন্ত পড়ানোর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা সেটা আমাকে একটু করো। পরবর্তীতে আমি ডিএনএ এর গঠন, রেপ্লিকেশন এগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এইচআইভি কে আসলে রেট্রো ভাইরাস বলা হয়, কারণটা কি, তার মধ্যে হচ্ছে উল্টা প্রসেস হয়। দেখো ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়াটা হচ্ছে ট্রান্সক্রিপশন, কিন্তু যদি উল্টা হয় এমআরএনএ থেকে যদি ডিএনএ তৈরি হয় সেটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। আর এই রিভার্স ট্রান্সক্রিপশন এইচআইভির মধ্যে হয়, যার কারণে এইচআইভি কে রেট্রো ভাইরাস বলে। দিদার, আশা করি তুমি বুঝতে পারছো বিষয়টা।
ওকে, তাহলে হচ্ছে আমরা পরবর্তী টপিকসে চলে যাচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্টসে হচ্ছে কোশ্চেন গুলা করে ফেলুন। এখন হচ্ছে আমরা ডিএনএ এর ভৌত গঠন করব। তুমি জানো ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক, একটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম, আরেকটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম। তো দেখো ডিএনএ এর এই ভৌত গঠনটাকে মূলত ডাবল হেলিক্স মডেল বলা হয়। আর এই ডাবল হেলিক্স মডেলটা কে প্রদান করেন সেই বিজ্ঞানীর নাম মনে রাখবা, সেটা হচ্ছে বিজ্ঞানী ওয়াটসন ও বিজ্ঞানী ক্রিক। তো ভৌত গঠনটা বা ডাবল হেলিক্স মডেল অনুসারে ডিএনএ কে আসলে পেঁচানো সিঁড়ির সাথে তুলনা করা হয়েছে। দেখো তোমরা হচ্ছে মাঝে মাঝে হচ্ছে পেঁচানো সিঁড়িগুলো ইউজ করো না, ওই পেঁচানো সিঁড়ির সাথে হচ্ছে ডিএনএ কে তুলনা করা হয়েছে। দেখো পেঁচানো সিঁড়ির মধ্যে দুইটা অংশ থাকে, এক থাকে হচ্ছে রেলিং, যেটা দইরা দইরা আমরা উপরে উঠি। তো ডিএনএ রেলিং কোনটা? ডিএনএ রেলিং হচ্ছে এই সুতাটা, এই সুতার অংশগুলা। তো মনে রাখবা রেলিং তৈরি হয় দুইটা জিনিস দ্বারা, একটা হচ্ছে প্যান্টোজ সুগার, আরেকটা হচ্ছে ফসফেট। আর মাঝখানের অংশগুলো তৈরি হয় হচ্ছে মানে হচ্ছে সিঁড়ির অংশটা তৈরি হয় নাইট্রোজেনাস বেস দ্বারা। তো নাইট্রোজেনাস বেস, অ্যাডোনিন সবসময় থায়ামিনের সাথে যুক্ত থাকে, সাইটোসিন সবসময় গুয়ানিনের সাথে যুক্ত থাকে। অ্যাডোনিন থায়ামিনের সাথে দুইটা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে, সাইটোসিন গুয়ানিনের সাথে তিনটা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। তো এই কথাগুলো ইম্পর্টেন্ট যে রেলিং তৈরি হয় কি দ্বারা, সিঁড়ি তৈরি হয় কি দ্বারা, আর সিঁড়ি তৈরি হয় যে নাইট্রোজেন বেস দ্বারা, তারা কিভাবে যুক্ত থাকে। যে অ্যাডোনিন সবসময় থায়ামিনের সাথে যুক্ত থাকে দুইটা হাইড্রোজেন বন্ড দ্বারা, আর সাইটোসিন সবসময় গুয়ানিনের সাথে যুক্ত থাকে তিনটা হাইড্রোজেন বন্ড দ্বারা। তারপরে একটু খেয়াল করো, এই জায়গা থেকে এই পর্যন্ত দূরত্বটাকে আমরা বলি একটা প্যাচ বা ঘূর্ণন। তোমরা ফিজিক্সে পড়বা, সেটা হচ্ছে পর্যায়কাল, বা পড়ে আসছো যে পর্যায়কাল কাকে বলে। কোন একটা স্থান থেকে যাত্রা শুরু করে আবার যদি ওই স্থানে একই দিকে ফিরে আসে, সেই দূরত্বটাকে আমরা বলি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর সময়টাকে বলি হচ্ছে পর্যায়কাল। তো আমাদের বায়োলজিতে ওই পর্যায়কালটাই হচ্ছে প্যাচ বা ঘূর্ণন, যে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার হচ্ছে এই বিন্দুতে ফিরে আসছে। তো ওই প্যাচ ঘূর্ণন থেকে তিনটা ইনফরমেশন মনে রাখবা, যে প্রতি প্যাচের মধ্যে 10 জোড়া নিউক্লিওটাইড থাকে, আর হাইড্রোজেন বন্ড থাকে 25টি, আর ওই প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার। প্যাচ থেকে এই তিনটা ইনফরমেশন অনেক ইম্পর্টেন্ট। যে প্যাচের মধ্যে নিউক্লিওটাইড থাকে কতগুলা, হাইড্রোজেন বন্ড থাকে কতগুলা, আর পুরা প্যাচের দৈর্ঘ্যটা কত। এখন একটু খেয়াল করো, পুরো 10 জোড়া নিউক্লিওটাইডের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এখন তোমাকে যদি বলে একটা নিউক্লিওটাইড থেকে, ধরো এটা একটা নিউক্লিওটাইড, নিচে আরেকটা নিউক্লিওটাইড, একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত, সেটা মনে রাখবা 3.4 অ্যাংস্ট্রম বা 0.34 ন্যানোমিটার। পুরা প্যাচের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম, ওই প্যাচের মধ্যে 10 জোড়া নিউক্লিওটাইড থাকে, তাহলে একটা থেকে আরেকটার দূরত্ব কি হবে? 10 দ্বারা ভাগ করতে হবে। এই 34কে 10 দ্বারা ভাগ করলে আমরা এই মানটা পাই। আর আরেকটা দৈর্ঘ্য মনে রাখা লাগে, সেটা হচ্ছে ডিএনএ এর ব্যাস, মানে এই এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব। এই ডিএনএ এর ব্যাসটা হচ্ছে
20 অ্যাংস্ট্রম বা 2 ন্যানোমিটার। তো এই তিনটা দৈর্ঘ্য হচ্ছে পরীক্ষায় বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে, যে হচ্ছে ডিএনএ এর ব্যাস, তারপর হচ্ছে একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইডের দূরত্ব, আর প্যাচের দৈর্ঘ্য। আশা করি এই জিনিসগুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো যে কি ধরনের কোশ্চেন আসতে পারে। এটার উপরে কারো কোশ্চেন থাকলে একটু করতে পারো আমাকে, আমি কোশ্চেন গুলো দেখার ট্রাই করবো। ফারহানা মার্জিয়া বলছো যে জিনকে কি বলে? আচ্ছা, জিনকে বলা হয় মাস্টার ব্লুপ্রিন্ট। এটা অনেকেই ভুল করে। জিনকে বলা হয় মাস্টার ব্লুপ্রিন্ট, আর ডিএনএ কে বলা হয় মাস্টার মলিকিউল। তারপরে তানবীর মাহাতাব 3.4 অ্যাংস্ট্রম, সেটা হচ্ছে দেখো এই যে পুরা প্যাচটা দেখতেছো না ভাইয়া, এই পুরা প্যাচটার মধ্যে এরকম দেখো, এইটা এক জোড়া নিউক্লিওটাইড, এটা আরেক জোড়া নিউক্লিওটাইড, এটা আরেক জোড়া নিউক্লিওটাইড, এরকম 10 জোড়া নিউক্লিওটাইড থাকে। এখন 10 জোড়ার দৈর্ঘ্য যদি 34 অ্যাংস্ট্রম হয়, তাহলে একটা জোড়া থেকে আরেকটা জোড়ার দৈর্ঘ্যটা কত? সেটাই হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। মানে 10 জোড়ার যদি 34 হয়, তার মানে এক জোড়া থেকে আরেক জোড়ার কত হবে? 10 দ্বারা ভাগ করো, 3.4 অ্যাংস্ট্রম। তারপরে ভাইয়া হচ্ছে মেডিকেলেও কি এইভাবে কোশ্চেন হবে? হ্যাঁ, অবশ্যই। আমার এই বায়োলজি ক্লাস যারা করতেছো, এটা তোমার যে কোনো ইউনিভার্সিটির বায়োলজিক্যাল অনুষদের জন্য কাজে লাগবে, মেডিকেলের জন্য কাজে লাগবে, মোটামুটি সব জায়গায় যেখানে বায়োলজি আসবে সব জায়গায় এইভাবে কোশ্চেন আসবে। ওকে, এটা মুছে ফেলতেছি। তারপরে খেয়াল করো, সেটা হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকেশন মানে হচ্ছে কি, একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হওয়ার প্রসেস। এখন এই রেপ্লিকেশনটা হচ্ছে অনেক বড় একটা প্রসেস। এই রেপ্লিকেশন প্রসেসটা তোমার পরীক্ষায় আসবে না। তোমার পরীক্ষায় যেটা আসবে, এই রেপ্লিকেশনের মধ্যে একটা ছক আছে, ওই ছকের মধ্যে অনেকগুলা এনজাইমের নাম বলা আছে, আর ওই এনজাইম গুলার কাজ বলা আছে। তো তুমি ওই ছকটা ভালো করে পড়ে নিবা। আবারও বলি, রেপ্লিকেশন থেকে জাস্ট তোমাকে রেপ্লিকেশনের একটা চার্ট আছে, ওই চার্টটাও ভালো করে পড়তে হবে, যে কোন এনজাইম কোথায় কাজে লাগে। না, রেপ্লিকেশন পুরো প্রসেসটা আসলে পরীক্ষায় আসবে না, এত বড় প্রসেস দিবে না। তোমাকে রেপ্লিকেশন থেকে করতে পারে যে তোমার হচ্ছে দুইটা সূত্রকে পৃথক করে দেয় কোন এনজাইম, হেলিকেজ এনজাইম। তারপর হচ্ছে পৃথক হওয়া সূত্রকে আবার একত্রিত হতে দেয় না কোন প্রোটিন, এসএসবিপি প্রোটিন। তারপর হচ্ছে ওকাজাকি খন্ড, লাইগেজ এনজাইম কোথায় কাজে লাগে। এই এনজাইম টাইপের কোশ্চেন গুলো পরীক্ষায় আসবে। তারপরে দেখো, পরবর্তী প্রসেস হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন মানেটা হচ্ছে দ্বিসূত্রক ডিএনএ থেকে এক সূত্রক এমআরএনএ তৈরির প্রসেস। দেখো, এটা হচ্ছে ডিএনএ যেটা কিনা দ্বিসূত্রক, সেটা থেকে এক সূত্রক এমআরএনএ তৈরির প্রসেসকে আমরা বলতেছি
ট্রান্সক্রিপশন। তো এই ট্রান্সক্রিপশন থেকে দেখো কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটা একটু খেয়াল করো। প্রথমেই মনে রাখবা ট্রান্সক্রিপশনের পুরো প্রসেসটার মধ্যে শুধুমাত্র একটা এনজাইম লাগে, সেটা হচ্ছে আরএনএ পলিমারেজ। দেখো রেপ্লিকেশনের মধ্যে কিন্তু অনেকগুলো এনজাইম কাজ করে, কিন্তু ট্রান্সক্রিপশনের মধ্যে শুধুমাত্র একটা এনজাইম কাজ করে। সেই এনজাইমটার নাম কি ভাইয়া? সেই এনজাইমটার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। আর আরেকটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার শুরুতেই যেই এমআরএনএটা তৈরি হয় সেটাকে আমরা বলি প্রি এমআরএনএ। ওই প্রি এমআরএনএর মধ্যে কতগুলা বেজাল সাইট থাকে। ধরো এই অংশটা বেজাল, এই অংশটা বেজাল, এই অংশটা বেজাল। বেজাল বলতে আমি কি বুঝাচ্ছি ভাইয়া? বেজাল বলতে বুঝাচ্ছি এগুলোতে ট্রান্সলেশন হয় না। আবারও বলি, প্রি এমআরএনএর এমন কিছু অংশ থাকে যেখানে কখনোই ট্রান্সলেশন হয় না। এই অংশগুলোকে কি বলা হয়? অ্যান্সার হবে ইন্ট্রন। আর যেই অংশগুলোতে ট্রান্সলেশন হয় ওই অংশগুলোকে কি বলা হয়? অ্যান্সার হচ্ছে এক্সন। এই দুইটা কথা ইম্পর্টেন্ট, যে প্রি এমআরএনএর যে অংশে ট্রান্সলেশন হয় না তার নাম কি, যে অংশে ট্রান্সলেশন হয় তার নাম কি। তার মানে ইন্ট্রনটা হচ্ছে খারাপ অংশ আর এক্সন হচ্ছে ভালো অংশ। এখন দেখো পরবর্তীতে যদি আমাদেরকে প্রকৃত এমআরএনএ পাইতে হয় তাহলে আমাদের কি করা লাগবে? ইন্ট্রন যেহেতু ট্রান্সলেশন করতে পারে না তাকে আমরা বাদ দিয়ে দিব, আর একজন যেহেতু ট্রান্সলেশন করতে পারে তাকে আমরা রাখবো। আর এরকম ইন্ট্রনকে বাদ দিয়ে একজনকে রাখার এই প্রসেসটাকে বলা হয় স্প্লাইসিং। এই কথাটা ইম্পর্টেন্ট। তোমাকে লিখিততে হচ্ছে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে স্প্লাইসিং বলতে কি বুঝো, তো তোমাকে অ্যান্সার দিতে হবে যে প্রি এমআরএনএ এর যে অংশতে ট্রান্সলেশন হয় না সেটা হচ্ছে ইন্ট্রন, যে অংশতে হয় হচ্ছে সেটাকে একজন বলে। আর ইন্ট্রনকে বাদ দিয়ে একজনকে রাখার এই প্রসেসটাকে বলা হয় স্প্লাইসিং। কে বুঝো নাই এই টপিকসটা আমাকে একটু বলো তো। এটাই মূলত ট্রান্সক্রিপশন। আবার এমসিকিউতে করতে পারে যে স্প্লাইসিং কোথায় সংঘটিত হয়, অ্যান্সার কি হবে? ট্রান্সক্রিপশন। এই পুরো টপিকসটা থেকে কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো। ওকে, আমাদের হচ্ছে আমরা ক্লাসের প্রায় শেষের দিকে আছি। ট্রান্সক্রিপশনের পরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশনটা কি? ট্রান্সলেশনটা হচ্ছে এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রসেস। এই এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রসেসকে বলা হয় ট্রান্সলেশন। আর আরেকটা কথা মাথায় রাখবা, প্রোটিনকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। ল্যাঙ্গুয়েজ অফ লাইফটা মানেটা কি? জীবনের ভাষা। তোমাকে কোশ্চেন করতে পারে যে জীবনের ভাষা বা ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বলা হয় নিচের কোনটিকে? অ্যান্সার হবে প্রোটিন। আর এই ট্রান্সলেশন কোথায় সংঘটিত হয় সেটা আগেই বলছি তোমাকে, সেটা হয় হচ্ছে রাইবোজোম। আর এই ট্রান্সলেশনে দুই ধরনের আরএনএ লাগে, একটা হচ্ছে এমআরএনএ, আরেকটা হচ্ছে টিআরএনএ। মনে রাখবা এমআরএনএ এর মধ্যে থাকে হচ্ছে কোডন, টিআরএনএ এর মধ্যে থাকে হচ্ছে অ্যান্টিকোডন।
এখন তাইলে আমাদের বুঝতে হবে যে ভাইয়া কোডনটা কি আর অ্যান্টিকোডনটা কি, সেটা একটু খেয়াল করো। দিদার বললা যে ভাইয়া এটা তো ট্রান্সক্রিপশন, আপনি ট্রান্সলেশন হয় না কেন বললেন? দেখো এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কি তৈরি হয়? এমআরএনএ তৈরি হয় না? এই এমআরএনএটাই তো পরবর্তীতে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি করতেছে। তার মানে এই এমআরএনএ এর মধ্যে কিছু সাইট থাকে যেগুলোতে পরবর্তীতে এই ট্রান্সলেশনটা হয় না, ওই সাইটগুলোকে ইন্ট্রন বলে। আর যেই সাইটটাতে ট্রান্সলেশন হয় সেটাকে এক্সন বলে। ওকে, এবার হচ্ছে কোডন আর অ্যান্টিকোডনটা একটু খেয়াল করো। প্রথম কথা হচ্ছে কোডন থাকে এমআরএনএ এর মধ্যে, অ্যান্টিকোডন থাকে হচ্ছে টিআরএনএ এর মধ্যে। কোডন হচ্ছে এমআরএনএ এর মধ্যে কি কি থাকতে পারে? নাইট্রোজেনাস বেস এ, ইউ, জি, সি, জি, সি, ইউ, এ, এ। মনে রাখবা এমআরএনএ এর 3টি করে নাইট্রোজেনাস বেসের সেটকে এক একটি কোডন বলে। আবারও বলি, এমআরএনএ এর 3টা কইরা নাইট্রোজেনাস বেসের সেটকে বলা হয় একটা কোডন। তার মানে এটা একটা কোডন, এটা একটা কোডন, এটা একটা কোডন। আর অ্যান্টিকোডন জিনিসটা কি দেখো, তোমাকে যদি বলা হয় AUG, এটার অ্যান্টিকোডন কি? দেখো এর সাথে সবসময় টি যুক্ত থাকে, কিন্তু সেটা ডিএনএ এর ক্ষেত্রে। কিন্তু এমআরএনএ এর ক্ষেত্রে কি যুক্ত থাকে? ইউ, ইউ এর সাথে তাইলে এ, জি এর সাথে তাইলে সি। তার মানে AUG এটা যদি কোডন হইয়া থাকে, তার অ্যান্টিকোডন হবে UAC। মানে পরিপূরক তুমি নাইট্রোজেনাস বেস অ্যাড করে দিবা। AUG এর অ্যান্টিকোডন UAC। তোমরা এটা যদি বুঝা থাকো তাহলে আমাকে একটা কইরা দাও। তোমাকে যদি আমি বলি UGA, এটা যদি কোডন হয়ে থাকে, এটার অ্যান্টিকোডনটা কি? এটা একটু আমাকে কমেন্টস করে তোমরা অ্যান্সার দাও যে UGA এটা যদি কোডন হয়ে থাকে এটার অ্যান্টিকোডন কি হবে? সবাই একটু কমেন্টস করে আমাকে বলো। আর না বুঝলেও বললো যে ভাই বুঝি নাই। ACU, সার্জি আক্তার। দিদার বলছে ACU। সবাই একটু কমেন্টস করো যে এটার অ্যান্সার কি হবে। মাহফুজা আক্তার বুঝো নাই, আবার বলেন। আচ্ছা বলবো। জিনিও বলছো যে ভাই আরেকবার বললে ভালো হয়। আর বাকিরা অ্যান্সার দিচ্ছ, সবার অ্যান্সারটাই রাইট হচ্ছে। সবুজ খান এসইউ, আরাবিয়া খান এসইউ, ফেরদৌস এসইউ, আনিসুর, মানে সবার অ্যান্সারটাই হয়েছে। যারা বুঝো নাই তাদের জন্য আরেকবার বলি। প্রথম কথা হচ্ছে কোডন থাকে কোথায়? কোডন থাকে হচ্ছে এমআরএন এর মধ্যে, অ্যান্টিকোডন থাকে কোথায়? টিআরএন এর মধ্যে। তো কোডনটা মানেটা কি? কোডন মানে হচ্ছে এটা ধরো একটা এমআরএনএ। তো এমআরএনএ এর মধ্যে কি নাইট্রোজেনাস বেস থাকে না? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। একটা কথা মাথায় রাখবা, ডিএনএ এর মধ্যে থাকে হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থায়োমিন। আরএনএ এর মধ্যে কি থাকে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। তার মানে ডিএনএ আর আরএনএ এর মধ্যে প্রথম 3টা সেম থাকে, কিন্তু 4 নাম্বারটা ডিএনএ এর মধ্যে থাকে থায়োমিন আর আরএনএ এর মধ্যে থাকে হচ্ছে ইউরাসিল। এখন এই কোডন আর অ্যান্টিকোডন এই পুরো টপিকসটাই হচ্ছে আরএনএ এর ক্ষেত্রে প্রযোজ্য, সেটা ডিএনএ এর ক্ষেত্রে নয়।
তো ওই কোডনটা কি, কোডনটা হচ্ছে এমআরএন এর 3টি করে নাইট্রোজেনাস বেস, দেখো একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, এরকম 3টা নাইট্রোজেনাস বেসকে আমরা বলতেছি কোডন। আর তার অ্যান্টিকোডনটা কি, তাকে উল্টায় দাও, এর সাথে কি সবসময় টি যুক্ত থাকে, কিন্তু সেটা ডিএনএ এর ক্ষেত্রে। আরএন এর ক্ষেত্রে হচ্ছে এর সাথে ইউ যুক্ত থাকে, সেটা মাথায় রাখবা। তার মানে ইউ এর সাথে এ, আর জি এর সাথে তো অলওয়েজ সি যুক্ত থাকে। তো এইভাবে তোমাকে কোডন দেওয়া থাকলে তুমি অ্যান্টিকোডনটা বের করবা। তো তোমাকে আমি কি ইউজি এ বলছি, তো ইউর সাথে কে যুক্ত থাকবে, এ যুক্ত থাকবে, জি এর সাথে কে যুক্ত থাকবে, সি যুক্ত থাকবে, আর এ এর সাথে যুক্ত থাকবে ইউ। তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে ACU। এবার তোমরা ক্লিয়ার হইছো কিনা একটু আমাকে বলো যে এবার ক্লিয়ার কিনা। যারা বলছিল যে বুঝো নাই তারা ক্লিয়ার হইছো কিনা একটু আমাকে বলো তো। সবার শেষে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে কোডন বললাম, এই কোডন কয়টা থাকে, অ্যান্সার হচ্ছে 64টা। এই 64টির মধ্যে স্টার্ট কোডন কারা, টপ কোডন কারা। স্টার্ট কোডন মনে রাখবা AUG, টপ কোডন 3টা UAA, UAG, UGA। স্টার্ট কোডন মানে হচ্ছে সে ট্রান্সলেশন প্রক্রিয়াটাকে শুরু করবে, আর স্টপ কোডন মানে হচ্ছে সে ট্রান্সলেশন প্রক্রিয়াটাকে স্টপ করে দিবে। এগুলোর উদাহরণ অনেক অনেক ইম্পর্টেন্ট। যে কোনো ইউনিভার্সিটি তুমি পরীক্ষা দিতে যাবা দেখবা যে এই কোডন থেকে এই কোশ্চেন চলে আসবে। আর আরেকটা কথা মাথায় রাখবা, 64টা কোডন কয়টা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, 20টি অ্যামাইনো অ্যাসিডকে। 64টা কোডন 20টি অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। তার মানে দেখা যায় যে 2টা মিলা একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, 3টা মিলেও করতে পারে, 4টা মিলেও করতে পারে, 6টা মিলেও করতে পারে। তো এটা আবার ইম্পর্টেন্ট বেশি, দেখো ধরো লাইসিন, এই অ্যামাইনো অ্যাসিডটা 2টা কোডন দ্বারা নিয়ন্ত্রিত হয়, 2টা কোডন। তারপরে ভেলিন, তার ক্ষেত্রে লাগে 4টা কোডন। আরজিনিন, তার ক্ষেত্রে লাগে 6টা কোডন। লিউসিন, তার ক্ষেত্রে লাগে 6টা কোডন। এই ভেলিন, এটা গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন আসছে, যে বলছে যে ভেলিন এই অ্যামাইনো অ্যাসিডটা কয়টা কোডন দ্বারা নিয়ন্ত্রিত হয়, অ্যান্সার কি হবে, 4টা। আবারও বলি তোমাকে এই 4টা জিনিস একটু মনে রাখবা, যে কোন অ্যামাইনো অ্যাসিড কয়টা কোডন দ্বারা নিয়ন্ত্রিত হয়। লাইসিন হয় 2টা, ভেলিন হয় 4টা, আর্জিনিন হয় 6টা, লিউসিন হয় 6টা। এইভাবে তোমাকে কোডন থেকে ইনফরমেশন গুলো পড়া লাগবে। কোডন সম্পর্কে আর কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাকে করতে পারো কমেন্টসে। আর আমাদের মূলত এতটুকু ছিল এই অধ্যায়টা, আর আজকে আমরা এই একটা অধ্যায় নিয়ে আলোচনা করব বা করলাম। এই পুরো অধ্যায়ের উপর যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে একটু জানো। পুরো অধ্যায়টা বুঝছো কিনা সেটাও আমাকে একটু কমেন্টস করে বলো, আর কোনো কোশ্চেন থাকলে সেটাও করতে পারো। তানবীর মাহতাব বলছো ইউসিএ, এটা তো স্টপ কোডন নয়। স্টপ কোডন গুলা 3টা, সেটা হচ্ছে ফিক্সড, এই 3টাই স্টপ কোডন, এছাড়া আর কোনোটাই স্টপ কোডন হবে না। আর স্টার্ট কোডন এটা ফিক্সড, এইউজি। আচ্ছা আরেকটা কথা বলি নাই, এই স্টার্ট কোডনটা একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে, সেই অ্যামাইনো অ্যাসিডটার নাম কি ভাইয়া, মেথিওনিন।
জেরিনা দিবা কোশ্চেন করছো ভাইয়া, কোডনের চার্টে যে অ্যামাইনো অ্যাসিড গুলোর নাম দেওয়া আছে ওগুলা কি মনে রাখতে হবে কিনা? কিভাবে মনে রাখবো? হ্যাঁ, কিছু কিছু মনে রাখতে হবে, যেমন ট্রিপ্টোফ্যান, মেথিওনিন, তারপরে এই চারটা, এরকম কিছু কিছু গুলো মনে রাখবা। কারো কোনো কোশ্চেন আছে কিনা পুরো অধ্যায়ের উপর? আমাকে একটু করো। সাদিয়া সুলতানা নেক্সট দিন কোন অধ্যায় পড়াবেন? নেক্সট দিন আমি হচ্ছে বোটানেরই 2 নাম্বার অধ্যায় আর 10 নাম্বার অধ্যায়, 2টা চ্যাপ্টার পড়াবো। জিনি আফরিন জুমা বলছো চিত্র আসবে কিনা রিটেনে? না, চিত্র আসার পসিবিলিটি কম। আর চিত্র যদি আসে তাহলে ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া, এই 2টার চিত্র মনে রাখবা। ফ্লুইড মোজাইক মডেল, ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া, এই 3টার চিত্র ইম্পর্টেন্ট। পুরো টপিক গুলো যদি বুঝে থাকো আমাকে একটু জানাও যে ভাইয়া বুঝছি, আর কারো কোনো কোশ্চেন থাকলে একটু করতে পারো। তানবীর মাহতাব খান বলছো অপেরণ কি? অপেরণ হচ্ছে আদি কোষে, হ্যাঁ, আদি কোষের মধ্যে জিনটা কিভাবে প্রকাশ পাবে তার ইউনিটটাকে বলা হয় অপেরণ। তো ওই অপেরণ থেকে তুমি 4টা জিনিস মনে রাখবা, যে অপেরণের গঠনের মধ্যে কি কি অংশ থাকে। 4টা অংশ থাকে, ওই 4টা অংশ পড়ে নিবা। রাকিব বলছো পার্থক্যগুলো কি মুখস্থ করবো কিনা? হ্যাঁ, কিছু কিছু পার্থক্য পড়া লাগবে, যেমন ডিএনএ আরএনএ এর পার্থক্য সবচেয়ে ইম্পর্টেন্ট। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু করো, আদারওয়াইজ হচ্ছে আমি এখানেই ক্লাসটা শেষ করে দিচ্ছি। এই চ্যাপ্টার উপর নেক্সট দিন আমার ক্লাস শুরু হওয়ার আগে এক্সাম হবে। এই অধ্যায়ের উপরেই নেক্সট দিন পরীক্ষা হবে তোমাদের, আমার ক্লাস শুরু হওয়ার আগে। আমার ক্লাস 8টায় থাকলে তোমাদের 7:30 এক্সাম হয়ে যাবে। এবার চ্যাপ্টার পড়ার পর যদি কোনো নিউ প্রবলেম, আচ্ছা কোনো নিউ যদি প্রবলেম থাকে তাহলে হচ্ছে এই ভিডিওটার কমেন্টসে তোমরা কইরা রাখো, আমি ট্রাই করব অ্যান্সার দেওয়ার জন্য। পরবর্তীতে পড়ার সময় যদি তোমাদের কোনো প্রবলেম বের হয় তখন ওই যে এই ভিডিওটার কমেন্ট বক্সে হচ্ছে কোশ্চেন গুলো করে রাখো, আমি হচ্ছে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। হ্যাঁ, পড়ার সময় প্রবলেম হলে হচ্ছে এটাই করবা, যে এই ভিডিওটার কমেন্ট বক্সে প্রবলেমটা লিখে রাখবা বা কমেন্টসে করে রাখবা, আমি হচ্ছে পরে অ্যান্সার দিব। ঠিক আছে, তাহলে ভালো থাকবা, আজকে তাহলে এতটুকুই। নেক্সট দিন তাহলে হচ্ছে আমরা এই বোটানিরই 2 নাম্বার অধ্যায় আর 10 নাম্বার অধ্যায় আলোচনা করব। ওকে, ঠিক আছে, ভালো থাকবা, আজকে এতটুকুই।